অবজারভেশনের লাস্ট আধা ঘন্টায় জ্ঞান ফিরেছে সাকিবের। এখন সে সুস্থ। কথাটা শুনেই আনন্দে মনটা ভরে উঠেছিল আমার। হসপিটাল জিনিসটা আমার কোনো কালেই ভালো লাগে না, তবুও থাকতে হচ্ছে আমায়। বেডের উপর পা ছড়িয়ে বসে গেমস খেলছি। আশেপাশে কেউ নেই, সবাই বাসায় গেছে। হঠাৎ করে কোথা থেকে শুভ্র ভাইয়া এসে ধূপ করে বেডে শুয়ে পড়লেন। আমি হা করে তাকিয়ে আছি। উনি হুট করে আমার হাতের ফোনটা নিয়েই বলে উঠলেন, কি গেম খেলো? আমি অ্যাঞ্জেলা খেলছিলাম। মাত্রই গোসল করিয়েছি, খাওয়াতেও দিল না খাটাসটা। উনি স্ক্রিনের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলে উঠলেন, ও মাই গড, সিরিয়াসলি তুমি এইসব বাচ্চাদের গেম খেলো? আরে আজকে তোমার বিয়ে হলে কালকেই তো বাচ্চার মা হয়ে যাবে, তখন ওইসব খেলবে? আমি কিছু বলছি না, চুপ করে টুকুর টুকুর চোখে তাকিয়ে আছি। কথা বলতে পারলে কিছু কড়া কথা শোনানো যেত ওনাকে, কিন্তু আপাতত ইচ্ছেটা চাপা দিতে হচ্ছে। উনি ফোনটা পাশে রেখে হতাশ গলায় বলে উঠলেন, তোমার বেবি হওয়ার পর তুমি আর প্রিন্সেস মোবাইল দিয়ে কোমর বেঁধে ঝগড়া করছো, তাও জাস্ট এই ফালতু গেমটা খেলবে বলে। ভাবা যায়? আমি তো কল্পনা করতেই শিহরিত। আমি এবারও চুপ। উনি হুট করে উঠে একদম দাঁড়িয়ে গেলেন। পকেটে হাত দিয়ে টান টান হয়ে দাঁড়িয়েই বলে উঠলেন, ওই সাকিবকে দেখতে যাবা? আমি ওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি। কথা বলার এবিলিটি থাকলে প্রথম যে কথাটা ওনাকে বলতাম তা হলো, আচ্ছা আপনি তো মাত্র গেলেন, 20 মিনিট হলো। এখান থেকে বাসায় যেতে লাগে 10 মিনিট। যদি গাড়ি খুব জোরে চালানো হয় তবে এই 20 মিনিটে আপনি ফ্রেশ হয়ে খেয়ে আসলেন কেমন করে? ওনার চুল ভেজা, তার মানে গোসল করেছেন। পরনে লাল রঙের টি শার্ট আর অ্যাশ 3/4 প্যান্ট, পায়ে একজোড়া চটি জুতা। কিন্তু অদ্ভুত ড্রেস পরে এসেছেন উনি। তবু মনে হচ্ছে উনি এই ড্রেসটা না পরলে মারাত্মক একটা ভুল করতেন। এই পরিবেশে যেন শুধুমাত্র এই পোশাকেই মানায়। লেপ্টে থাকা ভেজা ভেজা পায়ের লোমগুলো আকর্ষণীয় লাগছে। উনি আমার দিকে ঝুঁকে এসেই বলে উঠলেন, কি হলো, যাবা? আমি ওনার চোখের দিকে তাকালাম। উনি ভুরু নাচিয়ে প্রশ্ন করলেন, যাবে কি না? আমিও ফটাফট নেমে পড়লাম বেড থেকে। যেই না দরজার দিকে পা বাড়ালাম, উনি গম্ভীর গলায় বলে উঠলেন, দাঁড়াও। আমি পেছনে ফিরে ভুরু কুচকে তাকাতেই বেডের উপর রাখা আমার কাপড়ের ব্যাগ থেকে একটা ওড়না বের করে জড়িয়ে দিলেন আমার গায়ে। সঙ্গে গা জ্বালানো একটা কথাও বললেন। ওড়না ছাড়াই দৌড়াচ্ছ? পারলে বুঝি জামাটাও রেখে যেতে। এই কথা শোনার পর মনে প্রথম যে কথাটা উদয় হয়েছিল তা হলো, বেটা তোর বউ মেথরের সাথে ভাইজ্ঞা যাইব, দেখখানিস। আমি রাগী চোখে ওনার দিকে তাকিয়ে আছি। উনি সেদিকে পাত্তা না দিয়ে বলে উঠলেন, এত ফুসফুস করে লাভ নেই, কথা নাই তবু 13 জন 16 আনা। চলো। আজ কথা বলতে পারি না বলে এভাবে অপমান? এই সাদা বিলাইকে যদি আমি না কাঁদিয়েছি তো আমার নামও রোদ না। সাকিব বেডে শুয়ে আছে। বাম হাত আর ডান পা প্লাস্টার করা, মাথায় ব্যান্ডেজ, শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন। আমাদের দেখেই হাসি মুখে বলে উঠল সাকিব, ভাবি ভালো আছেন? আমি মুচকি হাসলাম মাত্র। সাথে সাথেই পাশ থেকে বলে উঠল শুভ্র, সাকিব, তোর ভাবের ব্যাটারি ডাউন হয়ে গেছে, আপাতত কথা স্টক শেষ। আমি রাগী চোখে ওনার দিকে তাকিয়ে আছি, আর সাকিব অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। শুভ্র এবার একটু গম্ভীর হয়ে সাকিবের ডান হাতে হাত রাখলেন, অন্য হাত রাখলেন মাথায়। সাকিব ওনার দিকে তাকাতেই বলে উঠলেন, থ্যাঙ্কস রে,
জান বাঁচাই দিছিস তুই। এই পিচ্চিটা আমাদের ফ্যামিলির জান, সেই হিসাবে আমাদের জানটা তুই বাঁচিয়ে দিয়েছিস। ওর কিছু হলে জাস্ট পাগল হয়ে যেতাম। আই মিন বাবা ফুপ্পি একদম পাগল হয়ে যেত। থ্যাঙ্কস এ লট। সাকিব মুচকি হেসে বলে উঠল, ভাই ধন্যবাদের জন্য আমি এসব করিনি, করেছি মানবতার খাতিরে। কাল আমি সেখান থেকে পালিয়ে আসলে মেয়েদের মনে ছেলেদের জন্য একটা ঘৃণা, একটা অবিশ্বাসই তৈরি হতো। যদিও ছেলেদের প্রতি মেয়েদের এখন বিশ্বাস নেই বললেই চলে, কিন্তু সব ছেলে তো এক হয় না। এখনও অনেক ছেলেরা কাপুরুষের সমাজে মা বোনকে বাঁচাতে বীরত্ব দেখায়। আমার তো কিছুই হয়নি ভাই, দুদিনেই ফিট হয়ে যাব। ওখান থেকে পালিয়ে আসলে মনটা একদম আনফিট হয়ে যেত ভাই, নিজের চোখেই নিচে নেমে যেতাম। কিছুদিন আগে আপনিই বলেছিলেন ভাই, জীবন নয় আত্মসম্মানটা আগে। আত্মসম্মান হারিয়ে মরে মরে বাঁচার চেয়ে আত্মসম্মান নিয়ে মরে গিয়ে বেঁচে যাওয়া অনেক ভালো। আমিও সেটাই মানছি। ঠিক করছি না ভাই? একদম ঠিক করেছিস ছোট। আই অ্যাম প্রাউড অফ ইউ। আমি চুপচাপ দাঁড়িয়ে শুনে যাচ্ছি। ছেলেটার প্রতি এক অদ্ভুত শ্রদ্ধাবোধ কাজ করছে আমার মাঝে। সাকিব আমার দিকে তাকিয়ে হেসে উঠে শুভ্র ভাইয়ের দিকে তাকিয়ে আবারও বলে উঠল, ভাই ভাবি কি আর কথা বলতে পারবে না? আরে না, তোর ভাবি সাময়িকভাবে চুপ করে আছে। পৃথিবীর মানুষকে একটু শান্তি দিচ্ছে আর কি, ক্ষণিকের শান্তি। দুদিন পর আবারও বক 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 শুরু হয়ে যাবে। নো টেনশন। ব্যাটা বজ্জারটা সুযোগের সদ্ব্যবহার বেশ ভালোই করছে, কিন্তু আমিও কম কিসে। দিলাম ওনার পায়ে জোরে এক লাথি। এখন বোঝো ঠেলা। উনি লাফিয়ে উঠে বলে উঠলেন, লাথি দিলে কেন? আমি নাক মুখ খিচে ওনার পকেট থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে একটা মেসেজ টাইপ করে ওনার সামনে ধরলাম। আমাকে তোর ভাবি বলছেন কেন? মেসেজটা দেখে ভুরু কুচকে বলে উঠলেন উনি, আরে সাকিবের যেন বুঝতে সুবিধা হয় তাই বললাম আর কি। বাচ্চা মানুষ না ও, তারপর মাথায় আঘাত পাইছে, বুঝোই তো, ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। এবার আমি আরেকটা মেসেজ টাইপ করে সাকিবের সামনে ধরলাম। আমাকে ভাবি ডাকেন কেন? হোয়াই? সাকিব মেসেজটা পড়ে মুচকি হেসে বলে উঠল, আসলে কি ভাবি, আপনাকে দেখলে আমার মন আর মুখ দুটোই খালি ধাক্কায় বলে ভাবি বল ভাবি বল। তাই ভাবি বলে ফেলি। মা বলে মনের কথা শুনতে হয়, মনের ইচ্ছে অপূর্ণ রাখতে নেই। বুঝেনি তো মায়ের আদেশ। আমি আবারও কিছু লিখব, তখনই একটা নার্স দরজা ঠেলে ভেতরে ঢুকলো। এই নার্সই সেই নার্স যে শুভ্র ভাইয়াকে দেখে হ্যাং মারে বারবার। এবারও তার ব্যতিক্রম হলো না। কি বলতে এসে সেটা ভুলে অপলক তাকিয়ে রইল শুভ্রর মুখের দিকে। আমি একবার শুভ্র তো একবার নার্সের মুখের দিকে তাকাচ্ছি। আহা, বেচারি ক্রাশ খেয়েছে। কিন্তু শুভ্র ভাইয়ের সেদিকে পাত্তা নেই। সে এদিক ওদিক তাকিয়ে এটা সেটা দেখছে, কখনো বা আমার দিকে তাকাচ্ছে। আমার খুব ইচ্ছে করছে শুভ্র ভাইয়াকে বলি, ভাইয়া নার্স বেচারি ক্রাশ খেয়েছে, একটু তার দিকে মুখ তুলে তাকান। কিন্তু বলা হলো না। অতঃপরও অন্য একটি নার্স এসে বলল রুম ফাঁকা করতে, এবং আমার ওষুধের টাইম হয়ে গেছে। যুবতী নার্সটা আমায় ওষুধ খাওয়াবে, আমি যেন কেবিনে যাই। কথাটা বলা শেষ হতেই শুভ্র ভাইয়া বলে উঠলেন, না না না, এই ভদ্রমহিলাকে নিয়ে যান, ওনাকে খাওয়াতে হবে না ওষুধ। ওনাকে দেখে মনেই হচ্ছে না উনি এই দুনিয়ায় আছেন। পরে উল্টো পাল্টা কি সব ওষুধ খাইয়ে দেবে। আমি ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আমারটা যত্ন আমি নিজে নিতে পারবো। ইউ মে গো নাও। বাট স্যার, এটা ওর ডিউটি। ডিউটি মাই ফুড। কি ডিউটি করছেন তা তো দেখতেই পাচ্ছি। ওনার ফার্স্ট ডিউটি করতে গিয়ে আমার পেশেন্ট মারা যাক, তাই না? দেখুন, আপনারা আপনাদের কাজে যান, ওর জন্য আমি একাই যথেষ্ট। গো নাও। নার্স দুটো বেরিয়ে যেতেই আমরাও বেরিয়ে এলাম। গাল ফুলিয়ে হাঁটছি। আমার কতগুলো কথা মিস হয়ে যাচ্ছে। উফ, ভাল লাগে না।
হাঁটতে হাঁটতেই উনি বলে উঠলেন, এইভাবে গাল ফুলে রেখো না প্লিজ, বুকে অনেক ব্যথা লাগে। ওনার কথা শুনে কি রিয়াকশন দেব বুঝতে পারছি না। উনি কি মিন করলেন? আমার গাল ফোলানোর সাথে ওনার বুকের ব্যথার কি সম্পর্ক? এই গল্পের পরবর্তী পর্বগুলো দেখতে আমাদের পিকু ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।